সকল প্রিয় ছাত্রছাত্রী, এডুইন্সের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের অধ্যায় উত্তর ঔপনিবেশিক ভারত 20 শতকের দ্বিতীয় পর্ব, এই অধ্যায়টি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি বলতে কি বোঝায় সে সম্পর্কে আলোচনা করে নেব। দেখো, এই যে অধ্যায়টি আমাদের রয়েছে উত্তর ঔপনিবেশিক ভারত এবং 20 শতকের দ্বিতীয় পর্ব, অর্থাৎ এই অধ্যায়টি থেকে আমরা আলোচনা করে নেব যে ভারতের স্বাধীনতার পরবর্তীকালে কি অবস্থা এসেছিল, কি কি সমস্যা এসেছিল এবং তার সমাধানে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল সে সম্পর্কে আলোচনা করে নেব। এবং এই যে রয়েছে 20 শতকের দ্বিতীয় পর্ব, অর্থাৎ 1947 থেকে 1964 এই সময়কালে যে সমস্ত ঘটনাগুলি ঘটেছিল সে সম্পর্কে আলোচনা করে নেওয়া হবে। তো এই যে সময়কালটি 1947 থেকে 1964, এই সময়কালে সব থেকে বড় একটি সমস্যা ছিল উদ্বাস্তু সমস্যা। কি না, উদ্বাস্তু সমস্যা। এই উদ্বাস্তু কি বা কাদের বলা হতো না, 1947 সালে যখন ভারত বিভাজন করা হলো সেখানে ভারত এবং পাকিস্তান দুটি নতুন দেশের বা দুটি নতুন রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল, যেখানে কি কি ছিল না, ভারত এবং পাকিস্তান। তো ভারতের বেশিরভাগ জনসাধারণ ছিল হিন্দু এবং পাকিস্তানের বেশিরভাগ জনসাধারণ কারা ছিল না, মুসলিম। এই যে পাকিস্তান রাষ্ট্রটির গঠন হয়েছিল এটি কিন্তু মূলত মুসলিম লীগের দাবিতে বা মুসলিম লীগের প্রাধান্যে মুসলিম লীগের যে নেতা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, তার নেতৃত্বে কিন্তু এই পাকিস্তান রাষ্ট্রটি গঠনের প্রথম দাবি উঠেছিল। এটি কিন্তু কেবলমাত্র ধর্মের উপর ভিত্তি করে মুসলিম ধর্মের মানুষদের জন্য এই পাকিস্তান রাষ্ট্রটি গঠনের কথা বলা হয়েছিল, যারা কিন্তু মুসলিম লীগের একজন নেতা কে ছিলেন না, মোহাম্মদ আলী জিন্নাহ। তো এইভাবে যে একটা ধর্মের ভিত্তিতে দুটি রাষ্ট্রের বিভাজন ঘটেছিল, একটি ভারত এবং অন্যটি পাকিস্তান, যদিও এখানে ধর্মের ভিত্তিতে কথাটি আমরা আপাত দৃষ্টিতেই বলছি, কোনো এখানে প্রুফ নেই বা লিখিত কোনো প্রুফ নেই যে এটিকে ধর্মের ভিত্তিতে বিভাজন করা হয়েছে। ব্রিটেনরা হয়তো এটিকে দেখিয়েছেন যে কেবলমাত্র শাসন ক্ষেত্রে সুবিধার জন্য এটিকে ভেঙে দেওয়া হচ্ছে, কিন্তু এখানে যে মূলত ধর্মের ভিত্তিতে বিভাজনটি হয়েছিল সেক্ষেত্রে পাকিস্তানের যে সমস্ত শাসকরা ছিলেন বা যারা ছিল প্রধান নেতারা, তারা ওই দেশ বিভাজনের পর পাকিস্তানে বসবাসকারী যে সমস্ত হিন্দু, শিখ এবং অন্যান্য জাতির মানুষরা ছিল মুসলিম ছাড়া, তাদের ওপর অত্যাচার করতে শুরু করলো এবং এই বিভাজনের ফলে অনেকের ঘর বাড়ি ভিটে ছাড়াও হয়ে গিয়েছিল। তো সেই সমস্ত মানুষেরা তাদের সুবিধা মতো কেউ ভারতবর্ষে, কেউ বাংলাদেশে, এভাবে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়তে থাকে। তাহলে যারা পাকিস্তান থেকে ভারতবর্ষে এসছে বা ভারতের কোনো মুসলমান যদি চায় পাকিস্তানে যেতে, তো সেক্ষেত্রে কিন্তু তারা যখন এক জায়গা থেকে অন্য জায়গাতে আসছে, এই জায়গাতে কিন্তু তাদের কোনো বাসস্থান থাকছে না, তাদের নিজস্ব কোনো জমি বাড়ি কিছুই থাকছে না। তো সে জায়গা থেকে তাদেরকে বলা হচ্ছে উদ্বাস্তু। তাহলে উদ্বাস্তু কাদের বলা হচ্ছে না, যারা এই দেশ বিভাজনের কারণে এক জায়গা থেকে অন্য জায়গাতে স্থানান্তরিত হয়েছিল, মাইগ্রেশন ঘটেছিল যাদের, তাদেরকেই বলা হচ্ছে কি না, উদ্বাস্তু। তো এই উদ্বাস্তু সমস্যা অনেকটাই জটিল আকার ধারণ করেছিল, মানে প্রচুর সংখ্যায় মানুষ এক জায়গা থেকে অন্য জায়গাতে স্থানান্তরিত হচ্ছিল, যে কারণে কিন্তু তাদের বাসস্থান, খাদ্য, জমি জায়গা সমস্ত কিছুরই অভাব ঘটছিল। এমনকি ওই সময় অনেকটা সিচুয়েশন অবস্থা এমন এসেছিল যে মানুষ অন্য একজন মানুষকে মেরে তার জায়গা নিয়ে নিচ্ছে, যাতায়াতের ক্ষেত্রে অনেকটা সমস্যা দেখা দিচ্ছে। তো এ ধরনের অনেক সমস্যার সৃষ্টি হয়েছিল। তো মূলত এই উদ্বাস্তু সমস্যার সমাধানের জন্যই নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কবে? 1950 সালের 17 এপ্রিল। মূলত এই 1950 সালের 17 এপ্রিল নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কাদের মধ্যে না, ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলীর মধ্যে এই নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির কিছু শর্ত ছিল, সেই সমস্ত শর্তগুলি কি ছিল? প্রথম শর্ত ছিল সংখ্যালঘুরা নিজ রাষ্ট্রের আনুগত্য স্বীকার করে সমস্ত সমস্যার সমাধান চাইবে। সংখ্যালঘু মানে কি? মনে করো যে ভারতে টোটাল 10 জন মানুষের মধ্যে একজন হলো মুসলিম, বাকি 9 জন হলো হিন্দু। তাহলে এই সংখ্যালঘু কারা? না, এই মুসলিমরা। তো এই মুসলিমরা তাদের নিজ রাষ্ট্র, অর্থাৎ আমি কি বললাম না, ভারতের 10 জন মানুষের মধ্যে, তাহলে তারা ভারতের কাছে তাদের যা সমস্ত সমস্যা রয়েছে, তাদের বাসস্থান, খাদ্যাভ্যাস, নিজের জায়গা জমি, সমস্ত কিছু সমস্যার সমাধান চাইবে কার কাছে? না, ভারতের কাছে। তারা কিন্তু এই ধর্মের উপর ভিত্তি করে পাকিস্তানের কাছে চাইতে পারবে না এবং সেই সমস্ত সমস্যার সমাধান চাইবে। দ্বিতীয় কি, পূর্ব এবং পশ্চিম বাংলা থেকে যদি কেউ অন্য দেশে শরণার্থী হতে চায় তাকে সাহায্য করতে
হবে। পূর্ব এবং পশ্চিম বাংলা কি না বর্তমানে আমাদের যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এই দুটি জায়গা থেকে যদি কেউ অন্য কোনো দেশের শরণার্থী হতে চায় তাহলে তাকে সাহায্য করতে হবে। যদি কোনো পূর্ববঙ্গের মানুষ যদি কেউ চায় আসামে গিয়ে থাকতে বা অন্য কোনো জায়গায় সে যদি চায় পাকিস্তানে গিয়ে থাকতে এ ধরনের যদি তার ইচ্ছে প্রকাশ করে তাহলে তাকে সাহায্য করতে হবে। 3 নম্বর কি ভারত এবং পাকিস্তানের উদ্বাস্তু সমস্যার সংখ্যা অনুসন্ধান কমিটি এবং সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে। তো এখানে বলা হচ্ছে কিনা উদ্বাস্তুদের কারণে যে সমস্যা তৈরি হচ্ছে তা খুঁটিয়ে দেখার জন্য অনুসন্ধান করার জন্য একটি কমিটি গঠনের কথা বলা হয়। সাথে সাথে বলা হয় যে সংখ্যালঘু যে পরিমাণ মানুষজন ছিল তাদেরও পরিমাণ খুঁটিয়ে দেখার জন্য একটি কমিশন গঠনের কথা এখানে বলা হচ্ছিল। অর্থাৎ এই যে প্রস্তাবটি দেওয়া হয়েছিল এটা কিন্তু খুব সুন্দর একটি প্রস্তাবের কথা বলা হয়েছে যে উদ্বাস্তুদের কি সমস্যা হচ্ছে সেটা যেমন খুঁটিয়ে দেখা হবে, সাথে সাথে যে সমস্ত সংখ্যালঘু মানুষেরা রয়েছে তাদেরকেও বাদ দেওয়া হচ্ছে না, তাদেরও সমস্যার কি কি রয়েছে সে সমস্ত দেখার জন্য একটি কমিশন গঠনের কথা বলা হয়েছে। চতুর্থ কি পূর্ব ও পশ্চিম বাংলার মন্ত্রিসভায় সংখ্যালঘু প্রতিনিধি রাখতে হবে। দেখো বারবার এই দুটো জায়গাতে পূর্ব এবং পশ্চিম বাংলার কথা তুলে ধরা হয়েছে। এখানে যেমন পাকিস্তানকে বিভক্ত করা হয়েছে মুসলিমদের উপর নির্ভর করে, ওই সময়কালে মুসলিমদের কিন্তু একটা সংখ্যাধিক্য ছিল পূর্ব এবং পশ্চিম বাংলাতে, অর্থাৎ বর্তমানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এ দুটি জায়গাতে কিন্তু মুসলিমদের অনেকটা বেশি প্রাধান্য ছিল, সংখ্যায় অনেকটা তারা বেশি পরিমাণে ছিল, যে কারণে কিন্তু এই দুটি জায়গার উপর জোর দেওয়া হয়েছে এবং এই দুটি জায়গাকে শর্তের মধ্যে রাখা হয়েছে যে এই দুটি জায়গার যে সমস্ত সংখ্যালঘু মানুষরা রয়েছে তাদের দেখাশোনা করতে হবে। তাহলে এর শর্তটি আমরা আলোচনা করে নিলাম। মূলত এই 4টি শর্তের উপর নির্ভর করে এই নেহেরু লিয়াকত চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। এর প্রতিক্রিয়া কি ছিল না এই যখন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হলো এবং উদ্বাস্তু সমস্যা সামনে এসেছিল তখন যখন দলে দলে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতে থাকলো তখন দেখা গেল না বিভিন্ন রাস্তাঘাটে রেল স্টেশনে যদি আমরা বাংলার কথা বলে থাকি হাওড়া শিয়ালদা এই সমস্ত জায়গাতে মানুষ খোলা আকাশের নিচে রাত কাটাতে থাকলো, কোনো খাদ্য বা কোনো কিছু সুরক্ষা ছাড়াই এই সমস্ত জায়গাতে মানুষ খোলা আকাশের নিচে রাত কাটাতে থাকলো এবং দুঃখ দুর্দশাতে দিন যাপন করলো। এছাড়াও কিছু কিছু সংস্থা স্থাপন করা হয়েছিল যারা এই উদ্বাস্তুদেরকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিল। সেগুলির মধ্যে একটি হলো নদিয়া জেলার কুপার্স পিএল হোম, আরেকটি হলো রূপশ্রী পিএল হোম। এই দুটি সংস্থা স্থাপিত হয়েছিল, একটি হলো নদিয়া জেলার কুপার্স পিএল হোম, অন্যটি হলো রূপশ্রী পিএল হোম। এই দুটি সংস্থা স্থাপিত হয়েছিল যারা এই উদ্বাস্তুদের সাহায্য করার জন্য এগিয়ে এসেছিল। তাহলে দেখো এখানে আমরা আলোচনা করে নিলাম যে নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তার মূল কারণ কি ছিল না উদ্বাস্তু সমস্যা। এই উদ্বাস্তু সমস্যাকে নিয়ে আলোচনা করতে গিয়ে ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠী, নামটি কি ছিল না অমলেশ ত্রিপাঠী একটি কথা বলেছেন যে স্বাধীনতার আনন্দ উপভোগ করার পূর্বেই পশ্চিমের যে সমস্ত পশ্চিম দেশে যে সমস্ত মানুষজন শিখ বিশেষত শিখ এবং হিন্দু মানুষজনদেরকে মুসলিমদের রণাঙ্গনে পড়তে হয়েছিল। অর্থাৎ তারা তো এক জায়গা থেকে ব্রিটিশদের আক্রমণ থেকে যেমন রক্ষা পেয়েছিল, ব্রিটিশদের অত্যাচার থেকে রক্ষা পেয়েছিল, সেই আনন্দকে তারা উপভোগ করার পূর্বেই তাদেরকে কিন্তু মুসলিমদের একটি আক্রমণের মুখে পড়তে হয়েছিল। এবং কোন কোন অঞ্চলের মানুষজনকে বিশেষত দেখো যে কাশ্মীর যদি আমরা বর্ডার অঞ্চলটি দেখে থাকি বিশেষত কাশ্মীর, রাজস্থান এবং এই যে প্রান্ত দেশের অঞ্চলটি রয়েছে গুজরাট এই সমস্ত অঞ্চলগুলিকে অর্থাৎ বর্ডারের অঞ্চলগুলিকে সাথে সাথে বাংলার অঞ্চলটিকেও কিন্তু এর মধ্যে আসতে হয়েছিল। তো এই যে বর্ডারের অঞ্চলগুলিকে মুসলিমদের আক্রমণের মুখে পড়তে হয়েছিল যে কারণেই অমলেশ ত্রিপাঠী এরূপ একটি কথা বলেছিলেন। তাহলে আজকের এই আলোচনাটিতে আমরা সম্পূর্ণভাবে দেখে নিলাম যে নেহেরু লিয়াকত চুক্তি কি এবং এই চুক্তির মধ্যে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল, শর্তগুলি কি ছিল তাও আমরা আলোচনা করে নিলাম এবং এর প্রতিক্রিয়া কি ছিল সেটিও আমরা দেখে নিলাম। প্রশ্ন তোমাদের মধ্যে নেহেরু লিয়াকত চুক্তি বলতে কি বোঝো এ ধরনের একটি লং কোশ্চেন তোমরা পেতে পারো, সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে এসএকিউ এবং এমসিকিউ এখান থেকে পেয়ে যাবে যে নেহেরু লিয়াকত চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, যখন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন বা পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন, এ ধরনের প্রশ্ন তোমরা পেয়ে যেতে পারো। আমাদের আজকের এই আলোচনাটি এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসবো। আরো এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এডুইন্স ফেসবুক পেজটিকে ফলো, লাইক ও শেয়ার করো। ধন্যবাদ।